আগের পর্বে আমরা দেখেছিলাম ফেং জিজ্ঞাসা করে, তুমি কি আমার বাচ্চার মা হতে চলেছ? এটা শুনে সিয়ান স্তব্ধ হয়ে যায় এবং ভাবতে শুরু করে যে আমি অ্যাসিস্ট্যান্টের কথা শুনেছিলাম, যদি কোনো মেয়ে ওনার কাছে আসার চেষ্টা করে তো উনি তাদের হাত পা ভেঙে দেয়, আর যদি জানতে পারে যে আমি ওনার বাচ্চার মা হতে চলেছি তাহলে না আমাকেই মেরে ফেলে। এই ভেবে সিয়ান পিছনে সরতে থাকে আর ফেং ওকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমি সত্যিটা জানতে চাই, তুমি কি আমার পরিবারের বীজ নিজের পেটে নিয়ে ঘুরছো? সিয়ান কিছু বলবে তার আগে ওখানে ফেংকের মা দৌড়ে আসে আর ফেংকে কোনো মেয়ের এত কাছে দেখে উনি খুশিতে আত্মহারা হয়ে যান এবং বলেন, মেয়েটা তো খুবই কিউট, আমার বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই 30 বছরে প্রথমবার তুমি কিছু ভালো কাজ করেছো ফেং। এরপর উনি শিয়ানকে জিজ্ঞাসা করেন, সত্যি করে বলো তো বেটা, এ কি তোমাকে বুলি করেছে নাকি তোমাকে ধমকেছে? শিয়ান বলে, না না আন্টি, উনি আমার সাথে কিছুই করেনি। এদিকে ফেংকের মা তো ভীষণ খুশি, উনি এবার খুব তাড়াতাড়ি দাদি হতে চলেছেন। ফেংক ওর মাকে বলে, মা ব্যাস অনেক হয়েছে। ফেংকের মা বলে, চুপ করো, আমাকে খুশি হতে বাধা দেওয়ার সাহস কারো নেই। এরপর উনি ওনাদের সব চাকরদের ডাকে, যারা অনেক গিফট নিয়ে ভিতরে এন্টার করে। ওদের দেখে তো শিয়ান পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে আন্টি বলেন, সব কিছু তোমার জন্য, কারণ আমি তোমাকে আমার বৌমা হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই তুমি এগুলো নিতে মানা করতে পারবে না। শিয়ান তো কিছু বলতেই পারছিল না, কারণ সে কি বলবে নিজেই বুঝতে পারছিল না। এইসব হওয়ার পর আন্টি খুশি হয়ে ওখান থেকে চলে যান। এরপর অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনার মা অনেক বেশি এক্সাইটেড ওনার গ্র্যান্ড চিলড্রেনের জন্য, তাই এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আপনারও ভাবা উচিত। এটা শুনে ফেংক বলে, মনে হচ্ছে তোমার জিভ একেবারেই তোমার প্রিয় না। এই কথায় অ্যাসিস্ট্যান্ট বলে, মাফ করবেন, ভুল হয়ে গেছে, আমি আর কিছুই বলবো না। সিয়ান ভাবতে শুরু করে যে যাক, কেউ তো আছে যে আমার বাচ্চাদের জন্য এত বেশি খুশি হচ্ছে, অথচ উনি এটাও জানে না যে ওনার নাতি নাতনি খুব শীঘ্রই আসতে চলেছে। এরপর সিয়ান ফেংকে জিজ্ঞাসা করে, আপনার কি বাচ্চা পছন্দ? এটা শুনে ফেংক বলে, কে বলল যে আমার বাচ্চা পছন্দ? আমার বাচ্চা একেবারেই পছন্দ না। ফেংক মুখে বললেও মনে মনে ভাবে, যদি তুমি আমার বাচ্চার মা হও তাহলে আমার বাচ্চা খুবই কিউট হবে, একেবারে তোমার মতো। এদিকে ফেংকের এত রুড জবাব শুনে শিয়ানের মন ভেঙে যায় এবং ও ভাবে, ফেংকের মতো মানুষ আমার মতো মেয়েকে কেন ওর বাচ্চার মা বানাতে চাইবে? তাই আমার এই বাচ্চাদেরকে রাখা উচিত না, কারণ আমার ওই তিনটে বাচ্চা মানুষ করার ক্ষমতা নেই। আমি তো নিজেই নিজের পেট চালাতে পারি না, 3টে বাচ্চা কিভাবে বড় করব? আর আমি ফেংকের পরিবারেরও রেপুটেশন খারাপ করতে চাই না। ফেংক বলে, আমাকে একটা খুব জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে, তুমি রেস্ট নাও, আমাকে এখন যেতে হবে। সিয়ানোকে আটকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। ফেংক বলে, কি বলতে চাও বলো। এতটুকু বলেই ও সিয়ানের কাছে যেতে শুরু করে এবং খুব বেশি রোমান্টিক হতে শুরু করে। সিয়ান প্রথমে মনে মনে বলে, আমাকে মাফ করবেন, আমার কাছে টাকা নেই যে আমি গিয়ে সার্জারি করিয়ে নেব, তাই আপনার কাছেই চাইতে হবে। এরপর ও মুখে বলে, আমার টাকা চাই। টাকার কথা শুনে ফেংকের মুড ডিস্টার্ব হয়ে যায় এবং ওকে জিজ্ঞাসা করে কত টাকা চাই। সিয়ান বলে 3000। এটা শুনে ফেংক ভাবে যে 30 মিলিয়ন, তাই ও মনে মনে বলে, এ তো গোল্ড ডিগার বের হলো। এই ভেবে ও শিয়ানের উপর একটা কার্ড ছুঁড়ে দিয়ে বলে, এতে অনেক টাকা আছে, যত চাও তত খরচ করে নিও। এতটুকু বলেই ফেংক ওখান থেকে চলে যায়। সিয়ান বেচারি ওই কার্ডটা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে এবং বলে, আমার তো এত টাকা চাই না, আমি তো শুধু 3000 চেয়েছিলাম। শিয়ানের কথা শোনার আগে ফেংক ওখান থেকে চলে যায়। এরপর সিয়ান মনে মনে ভাবে, আমি কি এই কার্ড দিয়ে আমার দাদিরও চিকিৎসা করাতে পারবো? যদি আমি এখন এখান থেকে কিছু টাকা খরচ করি তাহলে আমি পরে সব টাকা ওনাকে কখনো না কখনো ফিরিয়ে দেবো। এইদিকে ফেংক আর শিয়ানের সব কথা আড়াল থেকে অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে এবং ভাবে, এই মেয়েটা তো লিটল র্যাবিটের জায়গায় গোল্ড ডিগার বের হলো, আমার এই কথাটা গিয়ে স্যারের মাকে বলা উচিত। অ্যাসিস্ট্যান্ট তৎক্ষণাৎ ফেংকের মায়ের কাছে গিয়ে ওদের সব কথা বলতে শুরু করে, যা শুনে তো আন্টি শকড হয়ে যায় এবং বলে, ব্যাস, ও তো মাত্র 30 মিলিয়নই চেয়েছে, কি মিষ্টি বাচ্চা মেয়ে, ওর তো 300 মিলিয়ন চাওয়া উচিত ছিল। এতে অবাক হওয়ার কি আছে, এত বড় ধনী পরিবারের বউ হতে যাচ্ছে ও। এক কাজ করো, ওর পরিবারের লোকেদের অনেক গিফট পাঠিয়ে দাও। ওনার কথা শুনে তো অ্যাসিস্ট্যান্ট কিছুটা হতাশ হয়ে পড়ে এবং ভাবে, আমি এখানে কি করতে এসেছিলাম আর কি থেকে কি হয়ে গেল। এরপর আন্টির অর্ডার অনুযায়ী সিয়ানের বাড়িতে অনেক গিফট পৌঁছায়, যেগুলো দেখে ওর চাচা চাচি আর ইয়ানের চোখ চকচক করে ওঠে। আর ওরা সবাই মনে করে যে ফেংক ইয়ানকে পছন্দ করে ফেলেছে এবং ওকে বিয়ে করতে চায়। ইয়ান বলে, মনে হচ্ছে ওই দিন কোম্পানিতে ফেংক আমাকে দেখে খুব বড় ধরনের ক্রাশ খেয়েছে এবং তার জন্যই বিয়ে পর্যন্ত করতে চাই। ইয়ানের
শিয়ানের কথা শুনে ওর মা বাবা ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে শিয়ান ওর দাদির সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং ও ওর দাদিকে ওয়াদা করে যে সে জলদি সুস্থ হয়ে যাবে। তখনই ওর কাছে ওর চাচা চাচির কল আসে। ওরা শিয়ানকে ধমক দিয়ে বলে, যদি তুমি এখনই বাড়ি না আসো তাহলে আমরা তোমার প্রেগনেন্সির ব্যাপারে তোমার দাদিকে সব বলে দেব। ভাবো যদি এই কথা উনি জানতে পারেন তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবেন। এটা শুনে শিয়ান বেশ ঘাবড়ে যায় এবং না চাইতেও ওদের বাড়ি যেতে হয়। গিয়ে দেখে ওর চাচা চাচি সেই লম্পট লিঙ্গার সাথে বসে আছে। চাচি শিয়ানকে দেখে বলে, জানো লিঙ্গা, তোমাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় তোমাদের জুটি উপর থেকে বানানো। চাচা শিয়ানকে বলে, লিঙ্গাকে বিয়ে করে নাও, ও তোমাকে রানী বানিয়ে রাখবে। লিঙ্গা তো শিয়ানকে দেখে পাগল হয়ে যায় এবং ওর উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। আর এই দৃশ্য বাড়ির সবাই বেশ মজার সাথে দেখছিল। এদিকে শিয়ান নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে বলে দেয়, আমি প্রেগনেন্ট। এটা শুনে লিঙ্গা ভীষণ রেগে যায়। চাচি বলে, শিয়ানকে তো আমরা আপনাকে দিয়ে দিয়েছি, তাই আমরা টাকা ফেরত দিতে পারবো না। এটা শুনে লিঙ্গা আবার শিয়ানের দিকে এগোয়। তো শিয়ান বলে, এই বাচ্চা মিস্টার ফেংকের। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তারপর জোরে জোরে ওর উপর হাসতে শুরু করে। চাচি বলে, বাজে বকা বন্ধ করো, আমার মেয়ে ইয়ানের সাথে ফেংকের বিয়ের জন্য সম্বন্ধ পাঠিয়েছে। এটা শুনে সিয়ান শকড হয়ে যায় এবং ভাবে এতে অবাক হওয়ার কিছুই নেই। ফেংক ইয়ানকে বিয়ে করতে চাইতেই পারে, কারণ ইয়ান দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট, শিক্ষিত। আমি তো একটা অনাথ আর কম পড়ালেখা জানা মেয়ে, কিন্তু এখন আমি আমার বাচ্চাদের একা একা কিভাবে বড় করব। ইয়ান বলে, তোর পেটের বাচ্চাগুলো যে ফেংকের সেটা যদি প্রমাণ করার সাহস থাকে তাহলে ফেংকে কল করে ডেকে তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে বল। সিয়ান সাথে সাথে ফেংকে কল করে। ওইদিকে ফেংক একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত ছিল, তবুও সে শিয়ানের কল দেখে সাথে সাথে রিসিভ করে। সিয়ান বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি প্লিজ আমাকে আমার চাচা চাচির বাড়ি থেকে বাঁচিয়ে নিয়ে যাও। শিয়ানকে কথা শেষ করতে না দিয়ে ইয়ান ওর ফোন কেড়ে নিয়ে আছড় মারে এবং বলে, ব্যাস অনেক হয়েছে তোর নাটক। এদিকে ফেংক সিয়ানের এমন কথা শুনে ভীষণ বিচলিত হয়ে পড়ে। মিটিংয়ের মাঝখানেই মিটিং রুম থেকে বেরিয়ে আসে। ওইদিকে শিয়ানকে সবাই মিলে ভীষণ অত্যাচার করছিল। লিঙ্গা ওকে মারতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে ফেংক পৌঁছে যায়। ওকে দেখে চাচা আর চাচি বলতে শুরু করে, আরে জামাইবাবু, আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? আমরা ইয়ানকে আপনার কাছে পাঠিয়ে দিতাম। এটা শুনে তো ফেং পুরোপুরি কনফিউজড হয়ে যায়। ও আবার জামাই কবে হয়ে গেল, আর ইয়ান ওর কাছে কি করতে আসবে? চাচি বলে, মাফ করবেন, এ আমার নাদান ভাতিজি যে জানি না কার সাথে মুখ কালো করিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে আর আপনাকে অযথা কল করে বিরক্ত করছে। এই সব শুনে ফেং ভীষণ রেগে যায়, কিন্তু তাদের কথা ইগনোর করে শিয়ানের কাছে এগিয়ে যায় এবং ওকে যত্ন সহকারে তুলে রাগী গলায় জিজ্ঞাসা করে, কার এত বড় সাহস যে আমার ওয়াইফের গায়ে হাত তুলেছে? এটা শুনে ইয়ান সাথে সাথে ফেংকের কাছে যায় এবং বলে, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, আমি আপনার ওয়াইফ, এই মেয়েটা না। ফেংক ঝটকা দিয়ে ইয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, তোর নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার সাহস করিস কিভাবে? চাচা বলে, কিন্তু ফু পরিবার তো আমাদের ইয়ানের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, তাও আবার গিফটের সাথে। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই প্রপোজাল সিয়ানের জন্য ছিল, ইয়ানের জন্য না। এখন এটা শুনে তো সবাই ভীষণ অবাক হয়ে যায় এবং সব সত্যি সবার সামনে এসে যায়, যেখানে লিঙ্গা সাথে সাথে ফেংকের সামনে নত হয়ে বলতে শুরু করে, যদি আমি জানতাম যে শিয়ান আপনার ওয়াইফ তাহলে ওকে ছোঁয়ার আগে আমি মরা পছন্দ করতাম। কিন্তু ফেংক ওর উপর একটুও দয়া দেখায় না এবং ওর গার্ডদের লিঙ্গাকে শেষ করে দেওয়ার অর্ডার দিয়ে দেয়, যা দেখে সবার রক্ত হিম হয়ে যায়। আর তারপর ও ওর লোকদের বলে, এই তিনজনকে সব জায়গা থেকে ব্যান করে দাও। এতটুকু বলেই ও শিয়ানকে কোলে তুলে সবার সামনে দিয়ে নিয়ে চলে যায়, কিন্তু ভুল করে শিয়ানের কাছে থেকে ফেংকের দেওয়া ব্ল্যাক কার্ডটা পড়ে যায়, যেটা ইয়ান রেখে নেয়। এদিকে ফেং হাসপাতালের রিপোর্ট নিয়ে ভিতরে আসে এবং শিয়ানকে বলে, রিপোর্ট বলছে যে এই বাচ্চাগুলো আমার। তো শিয়ান বলে, যদি আপনার এই বাচ্চা না চাই তাহলে কোনো ব্যাপার না, কিন্তু ফেংক বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে তো সিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, যার উপর ফেংক বলে, দেখো এই বাচ্চাগুলো আমার ফু পরিবারের জন্য খুবই বেশি মূল্যবান। এই যে 1 বছরের কন্ট্রাক্ট, আমরা সিক্রেটলি বিয়ে করব। প্রেগনেন্সির সময় ফু পরিবার তোমাকে কোনো জিনিসের অভাব হতে দেবে না, আর 1 বছর পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ফ্রি করে দেব। ফেংক ওকে বিয়ে করতে চাই শুনে সিয়ান প্রথমে ভীষণ খুশি হয়, কিন্তু তারপর কন্ট্রাক্টের কথাটা শুনে ভীষণ কষ্ট পায়। ফেংক বলে, তোমার এই বিয়েতে মানা করার কোনো অধিকার নেই, কারণ তোমার পেটে বেড়ে ওঠা বাচ্চাগুলো আমার। সিয়ান ভাবে যে যদি আমি ফেংকে বিয়ে করে ফেলি তাহলে আমি আমার বাচ্চাদের ভালোভাবে বড় করতে পারবো, আর এটা ভেবেই ও ফেংকের সাথে ম্যারেজ বিউরিতে গিয়ে বিয়ে করে ফেলে।
বিয়ে কমপ্লিট হওয়ার পর ফেঙ্ক ওকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। এত বড় বাড়ি দেখে শিয়ান তাকিয়েই থাকে। তখনই সেখানে আন্টি আসে এবং ভীষণ খুশি হয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাদের পরিবারে তিনটা বাচ্চা ক্যারি করছো। আমি কত বেশি লাকি। এতটুকু বলেই উনি বাড়ির মেয়েদের ডাকে, যাদের হাতে ছিল অনেক গিফট। ওগুলো দেখে সিয়ান ভীষণ কুণ্ঠাবোধ করে। আন্টি বলে, প্রথম দিন তুমি কোনো গিফটই নাওনি, সব গিফট ফেলে চলে গিয়েছিলে, কিন্তু এবার তো তোমাকে নিতেই হবে, কারণ তুমি আমাদের পরিবারের বউ হয়ে গেছো। এটা শুনে ফেঙ্ক জিজ্ঞাসা করে, তুমি ওই গিফটগুলো নাওনি কেন? তো সিয়ান বলে, আমি ওই গিফটগুলো কিভাবে নিতে পারতাম? আন্টির সাথে সাথে ওনার জেড কঙ্কন খুলে সিয়ানকে পরিয়ে দেয় এবং বলে, এটা আমাদের পরিবারের সিম্বল, যা আমাদের বউকে পরতেই হবে। সিয়ান সেটা নিতে তো চাইছিল না, কিন্তু আন্টি খুব বেশি জিদ করতে শুরু করে। এখন আন্টির চলে যাওয়ার পর ও সাথে সাথে ওই কঙ্কনটা খুলে ফেঙ্কের হাতে দিয়ে দেয় এবং বলে, আমি এটা নিতে পারবো না, কারণ এর উপর আমার কোনো অধিকার নেই। 1 বছর পর তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। এসব দেখে ফেঙ্ক ভাবতে শুরু করে যে, মনে হচ্ছে আমি একে ভুল বুঝে ফেলেছিলাম, এর তো কোনো জিনিসের প্রতি লোভ নেই। রাতে সিয়ান ফেঙ্কের রুমে বসে থাকে এবং বেড দেখে ভাবছিল, আমাকে কি ফেঙ্কের সাথে এক বিছানায় শুতে হবে? কিন্তু আমি এখনো এসবের জন্য তৈরি নয়। তখনই ফেঙ্ক রুমে প্রবেশ করে। সিয়ান ওকে দেখে ভীষণ নার্ভাস হয়ে পড়ে, কিন্তু ফেঙ্ক ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এসে পায়ে হাত দেয়। সিয়ান নার্ভাস হয়ে বলে, কি করছেন আপনি? আমি এই সবের জন্য এখনো তৈরি না। তো ফেঙ্ক বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমার সাথে কিছুই করতে যাচ্ছি না। আমি তো শুধু তোমার পায়ে মালিশ করে দেবো, কারণ মা আমাকে এমন করতে বলেছে। কথাটা বলেই সিয়ানের পায়ে তেল মালিশ করতে শুরু করে। সিয়ান তো ওকে বেশ মনোযোগ দিয়ে দেখছিল এবং ভাবছিল, কি হচ্ছে এটা? শহরের এত পাওয়ারফুল মাফিয়া কিনা আমার পায়ে মালিশ করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইসব ভেবে সিয়ান বেশ আনকমফোর্টেবল হতে শুরু করে এবং ফেঙ্ককে আটকানোর চেষ্টা করে, যার উপর ফেঙ্ক রেগে যায় এবং বলে, নড়াচড়া করা বন্ধ করো। এরপর পায়ের মালিশ করা কমপ্লিট হলে ওকে কোলে তুলে বেড পর্যন্ত নিয়ে যায় এবং একটা বই দেখায়। বইটি বাচ্চাদের কীভাবে লালন পালন করা হয় সেই বিষয়ের। শিয়ান তো বইটা দেখে ভীষণ খুশি হয়। এরপর ফেঙ্ক ওকে নিজের কাছে টেনে নিয়ে ওই বইটি পড়তে শুরু করে, যা দেখে শিয়ান বেশ খুশি হয়ে আর মনে মনে ভাবে যে, মিস্টার ফেঙ্ক কত জেন্টাল মানুষ। সে অন্যদের জন্য যেমনই হোক, কিন্তু আমার জন্য আর আমার বাচ্চার জন্য তো ফেঙ্ক খুবই কেয়ারিং। এরপর শিয়ান ওই বইয়ের কথাগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এদিকে ফেঙ্ক সিয়ানকে ঘোর লাগা দৃষ্টিতে দেখতে শুরু করে এবং মনে মনে ভাবে, লিটল র্যাবিট কতটা কিউট, একেবারে বাচ্চার মতো লাগছে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি যে ওই কার্ডটা নিয়ে একটা জুয়েলারি শপে যায় এবং ভাবতে শুরু করে যে, জানি না এতে টাকা আছে কিনা। তাই সে একটা নেকলেস কিনে নেয়। যখন ও কার্ড সোয়াইপ করে তখন তা থেকে 2 মিলিয়ন সাথে সাথে কেটে যায়, যা দেখে তো ওর খুশির কোনো ঠিকানা থাকে না, যেন ওর হাতে কোনো খাজানা লেগে গেছে। টাকা কাটা মাত্রই ফেঙ্কের ফোনে ব্যাংকের নোটিফিকেশন ভেসে উঠল। স্ক্রিনে চোখ পড়তেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। মনে মনে ও তীব্র বিরক্তিতে বলল, শিয়ান সত্যিই দারুণ অভিনয় করতে পারে। আমার আর মায়ের সামনে এমন ভাব দেখায় যেন তার কোনো লোভই নেই, অথচ সুযোগ পেতেই 2 মিলিয়নের নেকলেস কিনে ফেললো। সবচেয়ে বেশি ঘৃণা করি সেই মানুষদের, যারা এক মুখে এক কথা বলে আর ভেতরে অন্য কিছু লুকিয়ে রাখে। রাগ নিয়ে সে বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে ঢুকে সমস্ত কাজের লোককে ডেকে নির্দেশ দিল শিয়ানের জন্য পুষ্টিকর খাবার তৈরি করতে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভবতী নারীর জন্য যা যা দরকার সবকিছুর ব্যবস্থা করতে বলল।